তাই নাকি? হ্যাঁ তাই। তো বাবা কোথায়? তো বাবা হ্যাঁ বলো। ভালো নেই। তোমার কথা চিন্তা করে করে তোমাকে ডাকে বাবা। আমি যাবো তোমার কাছে। আমাকে নিয়ে চল বাবা, তোমার কাছে নিয়ে চল। আমি যাবো, আমাকে নিয়ে যাও। না মা না, বিশেষ কারণে এক্ষুনি আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যেতে পারবো না। কেন কেন কেন? আমায় ক্ষমা করো মা, আমি সে কথা তোমায় বলতে পারবো না। আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করো। তোমাকে যে কোথায় লুকিয়ে রাখছি, কোথায় রাখবো? আমার কাছে। আমি সব শুনেছি ভাইয়া, যতদিন চাও মা আমার কাছে নিরাপদেই থাকবে। কে তুমি বাবা? আর তুমি বোধহয় আমায় চিনতে পারছো না মা, কারণ আজ তোমার স্মৃতি ফিরে এসেছে। তবুও বলছি আমি, তোমার বিস্মৃতি জীবনের 12টা বছর তুমি আমার কাছেই ছিলে মা। কিন্তু কেন আপনি মাকে রাস্তায় নামিয়ে এনেছেন? কলঙ্কিত কাহিনী নাইবার শুনলে, আর সেই জন্য তো আমি ঘর ছেড়ে চলে এসেছি। আর আমি মাকে আমার নতুন ভাড়া বাড়িতে রাখবো। দাদা আমি মহা ভুল করেছি দাদা, তুমি আমার ক্ষমা করো দাদা। তুমি আমার কে বাবা? ও আমার ছোট ভাই, তোমার বিস্মৃতি জীবনের আরেক সন্তান। না না, আমি তোমার সন্তান নই, আমি একটা মহাপাপী। ওই শয়তান নরহরি সামন্ত পরোপকার আমি তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। আর করেছিলাম, আমার জন্য তোমাকে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। সেটা মায়ের জীবনে চাপে বর হয়েছে। মা যদি বাড়ি ছেড়ে না বেরিয়ে আসতো, তাহলে শয়তানটা মায়ের উপর আঘাত করতে পারতো না। আর এভাবে মায়ের স্মৃতি হয়তো মা ফিরে পেতে পেতো না। মা গো, তুমি চলো আমাদের আমার বাড়ি ফিরে চলো। না না না, আমি আর কোথাও যাবো না। আমি আমার খোকার সঙ্গে আমার বাড়িতে যাবো। তা হয় না। জীবনের জটিল অঙ্কটা মেলাতে গিয়ে হয়তো আরো কয়েকটা দিন তোমাকে নির্বাসনে রাখতে হয়। আর জীবনের সব হিসাব মিলিয়ে নিয়ে আবার তোমাকে আমি আমাদের সকলের কাছে নিয়ে যাব। খোকা, এই কয়েকটা দিন মা আবার তুমি আমাদের কাছে থাকবে। চলো মা চলো, চলো মা চলো, আমার বাড়িতে চলো মা চলো। হ্যালো হ্যালো, ডিএসপি কম্পিউটার স্পিকিং। হোয়াট? হু? কিন্তু আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, লাইনটাই কেটে গেল। কে তাকে ফোন করলো? আর কে বা ফোনটা করলো? কোন ফোনকে খুনের খবরটা দিল? ম্যাডাম ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে এবং মহা সর্বনাশ। সর্বনাশ? কিসের সর্বনাশ? কে বা কারা এক সময় এমএলএ স্যারের খাস আত্মী আনোয়ার হোসেনকে খুন কইরা দিয়েছে। হ্যাঁ ম্যাডাম, আর বড়ির পাশে একটা চিরকুট ফেলাই গেছে, তাতে লেখা আছে ডিএসপি খান্দিক রায় তার স্ত্রীর উপর অত্যাচারের বর্ণনা। হ্যাঁ ম্যাডাম, এখন সবাই ঘোরাঘুরি করতেছে যে ফিল্ডটা কইরাছে আপনি হয়তো সেই ফিল্ডটা আপনি চড়াইছে। যে একটা আরশোলা মারতে ভয় পায়, সে কিনা করবে মানুষ খুন। দেখছেন না খুনের কথা শুনে কেমন ঠক ঠক করে কাঁপছে। তুই চুপ কর, শোনো না।
টেস্ট করতাম। আমার মনে হয় আমার সম্বন্ধে ওরা কেউ ভুল মেসেজ ছড়াচ্ছে। সব কথা কইতে তবু আমাকে মনে হয় ম্যাডাম ওই যে মুখটা কই আছে সে হয়তো আপনাকে কোনো কাটিল লোক। সে যেই হোক, সেই খুনিকে কিন্তু বের করা চাই। তুমি গিয়ে ভদ্রলোককে বলো যেন চারদিকে স্পেশাল তল্লাশি চালায়। 48 ঘন্টার মধ্যে ওই আলহাসন খুনিকে আমার হাজির করা চাই আমার সামনে। ওকে ম্যাডাম আমি স্যারকে কইয়া দিয়েছি। একটা গুন্ডামস্তানের খুনিকে ধরতে তোর পুলিশ যেভাবে উঠে পড়ে লেগেছে, যদি আমার মায়ের খুনিকে ধরতে তোর পুলিশ সামান্যটুকু তৎপরতা দেখাতো না, তাহলে এই আনোয়ারকে অকালে খুন হতে হতো না। তার মানে তুই কি বলতে চাস? কি বলতে চাই তোর ওই অকর্মণ্য পুলিশ সারা দুনিয়া তোলপাড় করে দিল, আনোয়ারের খুনিকে খুঁজে বের করতে পারবে না। কারণ কারণ আনোয়ারকে খুন করেছি আমি। কি বললে? তুমি মানুষ হয়ে মানুষকে খুন করেছো? এতটা নিষ্ঠুর, এতটা নৃশংস তুমি? কিসের নৃশংসতা চরণ না? সেদিন আমার বাবা মায়ের উপর যে অত্যাচারের নৃশংসতা কি কম ছিল? তা বলি তুমি নিজের হাতে কেন মানুষ খুন করলে? শাস্তি দেওয়ার জন্য তো আইন আছে, আদালত আছে। আইন আদালতের উপর ভরসা করে থাকলে আমার মায়ের খুনি কোনোদিন শাস্তি পাবে না চরণদা। কিন্তু সে আলহাসন সে আমাদের ঘটনার সাথে যুক্ত ছিল, সেটা তুই কি করে জানিস? তার কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ আছে রে দিদি, আছে। শুধু আনোয়ার নয়, সেদিনের সেই নির্মম ঘটনার সঙ্গে যুক্ত আছে ওই শয়তান নরহরি সামন্ত। নরহরি সামন্ত? তাই নরহরি সামন্তকে আমি কুপিয়ে কুপিয়ে খুন করবো। Shut up! কার আগে তোকে আলহাসন খুনি দিয়েছিল, তোকে আমি অ্যারেস্ট করবো। কেন বাড়ির সমস্যাকে ঘরের মধ্যে টেনে এনে তোমাদের মধ্যে এত সুন্দর মিষ্টি সম্পর্কটাকে নষ্ট করতে দিতে পারি? নষ্ট করো না। আমি একজন আইনের রক্ষক, তাই আইনের রক্ষা করাই আমার কর্তব্য। ভাইকে রক্ষা করাও তো তোমার কর্তব্য করতে পারি, ভাইকে রক্ষা করাও তো কর্তব্য। তাই তাই আমি তোমায় হাত জোড় করি অনুরোধ করছি দিতে পারি, আইনের বাইরে রাখতে গিয়ে তোমাদের এই ভাই বোনের মিষ্টি সম্পর্কটাকে নষ্ট করে দিও না, দিতে পারি নষ্ট করে দিও না। না না চরণদা, আমি তোমার অনুরোধ রাখতে পারলাম না, কারণ একটা খুনি কখনই রেহাই পেতে পারে না। খুনি? হ্যাঁ তুই খুনি, আর আলহাসন খুনি হিসাবে তোকে আমি কোর্টে তুলবো। আর আমি আদালতে দাঁড়িয়ে বলবো, তোর কাছে প্রকাশ করা আসল সত্যিটা বেমালুম চেপে গিয়ে বলবো, ধর্মমাতা এই খুন সম্পর্কে আমি কিচ্ছু জানি না, ব্যাস প্রমাণের অভাবে বেকসুর খালাস। ভাই তুই কিন্তু কোথাও যাবি না, আমি তোকে পুলিশে জানাবো। ওই তোর ওই পিস্তলটা না এই সাধারণ পাবলিককে ভয় দেখার জন্য, আর আমি ভয় পাওয়ার বান্দা আমি নই। আর একটা কথা শুনে রাখ, আমার ফার্স্ট টার্গেট আমি সাকসেসফুল করেছি। তোর পুলিশ যেটা 12 বছরে করতে পারেনি সেটা আমি করিয়ে দেখেছি। আর মা আমাদের এখনো বেঁচে আছে। বেঁচে আছে? শুধু তাই নয়, তার পূর্ব স্মৃতি সে ফিরে পেয়েছে। কিন্তু কোথায় আছে মা? বলবো না, আমার মিশন না শেষ হওয়া পর্যন্ত আমি মাকে এখানে আনবো না। আমি যথা সময়ে আমার টার্গেট শেষ হলে আমি মাকে এখানে হাজির করব। চলি, বাই। ভাই তুই শোন, ভাই ভাই তুই শোন। না না না, ভাই যদি নিজেরা এইভাবে আইনকে তুলে নেওয়ার অপরাধে, এই ভগবান আমি এখন কি করি? ভাই যদি আমার খুন করে, আর সেই খুনের কথা যদি জানতে আমি যে ভাইকে বাঁচাতে পারবো না। তুমি বলে দাও আমি এটা কি করবো, কি করবো তুমি বলে দাও। কাঁদছে কাঁদছে স্নেহ মায়া মমতা আকার করে কাঁদছে
হতে আমি যে ভাইকে হারাতে হবে। আর ভাইকে বাঁচাতে গেলে আইনের বচনে যে খুলতে হবে। তবু আইনের মর্যাদা রক্ষা করাই একজন আইনজ্ঞের প্রধান কর্তব্য। কিন্তু কজন সেই কর্তব্য পালন করে গো? আমরা এই খাকি পোশাকটা পরে দুর্নীতিকে চাপা দিতে চাইছে, আর মাথায় স্তম্ভের অসীম ক্ষমতা ধারণ করে তারা ক্ষমতার অপব্যবহার করে চলেছে। কিন্তু কিন্তু তুমি যেন এমন কাজ কখনো করো না। মনে রেখো, তুমি নেতাজি সুভাষচন্দ্রের উত্তরসূরি। এই দেশ রবীন্দ্রনাথের দেশ, এই দেশ কাজী নজরুল ইসলামের দেশ, যিনি বলেছেন পরমীর উন্নতম ঋষির নেওয়ারি আমারই নত শীত। এই দেশের ভালো মন্দের সব কিছুর দায়িত্ব রাখার কর্তব্য তোমার। তবু সামান্য স্নেহ, মায়া, মমতা আর রক্তের সম্পর্কের সঙ্গে তুমি বিশ্বাসটাকে হারিয়ে দিও না। বেশ বেশ তাই হবে বাবা। আমি না তোমার সামনে এই আইনের মূর্তি স্পর্শ করে বলছি বাবা, ছেলের কর্তব্যের কাছে আমি আইনের কর্তব্য কখনো ছোট করবো না। ভাই যদি সত্যিকার অপরাধী হয় তার রক্ত সম্পর্ক ভুলে গিয়ে আমি ভাইকে আইনের হাতেই তুলে দেব। কেটে দেবো। আমার চোখের হাত তুলেছে, তার হাত আমি কেটে দেবো। জ্যান্ত গায়ের চামড়া তুলে দেবো, তারপর কুচি কুচি করে কেটে আমি রাস্তায় সরিয়ে দেবো। কিন্তু ওই ডিএসপি সাহেব আর ভাই, ওই ডিএসপি সাহেব তার মস্তান ভাইকে দিয়ে আমাকে খুন করিয়েছে। কিন্তু কেন? ওই ডিএসপি সাহেব জানতে পেরেছে আপনারাই নাকি তার মা বাবার উপর অত্যাচার করেছিলেন, কিন্তু আইনের মাধ্যমে তাদের তার কোনো প্রমাণ না পেয়ে ওই তার মস্তান ভাইটাকে আপনাদের পিছনে লেগে ওই ডিএসপি সাহেব আর সেই গুন্ডা ভাইটা শুধু আমাকে খুন করি কাণ্ড হয়নি স্যার। এবার সে আপনার ভাইকে খুন করবে, তারপর আপনাকে। আমাকে তো দূরের কথা, আমার ছায়াটুকু কষ্ট করা এত সহজ নয়। তার আগে রাত হয়ে পড়ছে বলে রাস্তায় মিশে যাবে। স্যার আর সেই সঙ্গে ওই ডিএসপি প্রতি জায়গায় এমন শিক্ষা দেবো সারাটা জীবনে ভুলতে পারবে না। কিন্তু কিভাবে স্যার? ওদের ওই দুর্বল দুজনের ভাই বলে সবচেয়ে বড় দুর্বল জায়গা হলো উন্মাদ বাবা প্রাক্তন ডিএসপি কার্তিক রায়। ওই ডিএসপি শেষ করে দেওয়া যায়, তাহলে ওদের ভাই বোনের সমস্ত জন্ম মাটিতে মুখ থুবড়ে পড়বে। এটা তো সম্ভব স্যার। আপনি পাশে থাকলে সবই সম্ভব। আমি তো সবসময় আপনার পাশেই আছি স্যার, বলুন আমায় কি করতে হবে? কোনো এক বিশেষ সময় কোনো পাবলিক বুথে গিয়ে আপনার গোলার শট ব্যবহার করে বলবেন, তার ডিএসপি ওই ডিএসপি সাহেবকে বলবেন যে তার ভাই ওই বাড়ার বাড়িতে লাশ হয়ে পড়ে আছে। আর সেই খবর শুনে ডিএসপি সাহেব সেখানে ছুটে যাবে। আর সেই শুনবে কাজটা আমি শেষ করে দেবো। দাদা দাদা, এই যে দাদা, আপনার ভাই দিদি আমাকে যথেষ্ট অপমান করছে। এবার কিন্তু সত্যি আমি বাড়ি ছেড়ে চলে যাবো। কিন্তু কেন? তুমি আমাকে 2 দিন সময় দাও। আমার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে তোমার বিয়েটা আজ। আজব ব্যাপার, আপনি একটা মুসলিম মেয়ের সাথে আপনার ভাইয়ের বিয়ে দিতে চান? কি আপনি? মুসলিম মানে? একে কি আপনি আগে থেকে চেনেন নাকি? হ্যাঁ, কেন চিনবো না? ওই নাম তো নজরুল। নজরুল? আরে ও তো একটা হোটেল ডান্স। দাদা দাদা, ওরা কোথায় কিছু ভুল হচ্ছে। উনি আমাকে চিনতে ভুল করছে। আরে চিনতে পারিনি মানে? গতবার তোমার ঘরে গান শুনে রাত কাটিয়ে এসেছি, আর তুমি বলছো কিনা? দোলাবাবু, এইসব মেয়েদের একদম বিশ্বাস করবেন না স্যার, এরা হলো বিশ্বজালী। নিশ্চয়ই কোনো মতলব নিয়ে ও এখানে ঢুকেছে। ভালো চান তো এখনই ওকে বের করে দিন। আজব ব্যাপার।
না না দাদা, ওর কথা একটু বিশ্বাস করবেন না। উনি বোধহয় আমাকে ভুল বুঝেছেন। আসলে অন্য কোনো মেয়ের সাথে আমাকে বোধহয় ভুলিয়ে ফেলছে। দাদা! বলো কে তুমি? কি তোমার পরিচয়? দাদা, আমি নুপুর দাদা, বিশ্বাস করুন, আমি নুপুর। ঘরে একটা পদাবিত বলে তোমাকে আমি শান্ত লাগিত করতে বিশ্বাস করুন, বলছি দাদা, বলছি, আমি বলছি, আমি একজন মুসলিমের মেয়ে, আমার নাম নুপুর, আমি একটা হোটেল ডান্সার। হোটেল লঞ্চে নয় তুমি আমার বাড়ি বউ হতে ছুটে এসেছো। না না না, আমি এদিকে আসিনি দাদা, আমাকে ওই আনোয়ার চাচা মিথ্যে করে নুপুর সাজিয়ে এখানে নিয়ে এসেছে। তাছাড়া আপনার ভাই, সেও তো আমাকে প্যার করতো। ওই সেইটাকে হাতিয়ার করে তুমি আমাদের ব্ল্যাকমেল করতে এসেছিলে তাই না? আর আমি আসলে কেউ তোমার সঠিক তথ্য পরিচয় প্রমাণ না দিয়ে তোমার কোটি টাকা সম্পত্তির লোভে আমার ভাই বউ হিসাবে তোমাকে থাকতে দিয়েছি। আর সব জানি ভাইটা কেমন সব আমার কাছে গোপন করে গেছে। আমি জোর করছি দাদা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে না! আমাকে ধোকা দিয়ে বোকা বানানোর প্ল্যান আজ তো জীবনটাকে আমি ফাঁকা করে দেবো। শুনে না! না দাদা, না দাদা, ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন। তোমার যৌবনের চাকা চাকা মধু আজ আমি লুটে দেবো। আমার ভাইরা পারে না, আমি তাই করি। তুমি একজন মুসলিম আমার ভাইয়ের বউ হতে চেয়েছিলে তাই না? ভাইয়ের বউ বলে তো ভোরের মতো আমি সামন্ত করি, মাঝে মাঝে গান করি। ছোট বড় আদুরে ছোট ছোট বড় আদুরে ছোট। নপুর হয়ে আমার ভাইয়ের ভালোবাসা না পেল, নুসরতে তুমি আমার জীবনের সারা জীবন খেয়াল ফিরিয়ে দাও। কখনো না। এই নয় যেমনদের কামনের ফলে তুমি যখন পা দিয়ে ফেলেছো তোমার আর পালানোর কোনো পথ নেই। আমার 24 ঘন্টা তোমাকে নজর রাখতে, এরপর তুমি পালানোর চেষ্টা করলে তোমাকে আমি জানতো জানি। আমি সামন্ত নই, তুমি আমার দিলকি প্যারি। এবার আমি কোথায় যাবো? কি করে শয়তানের কাছ থেকে আমি মুক্তি পাবো? বন্ধু, কে কোথায় আছো? আমাকে মুক্তি দাও, আমাকে বাঁচাও। মুক্তি নেই শয়তানি, মুক্তি নেই। একদিন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে, আমার স্বপ্নগুলোকে চুরমার করে শেষ করে দিয়েছিলে, আর আজ আজ তোমার বাঁচার আশাটা ঈশ্বর কেড়ে নিয়েছে। তাই তো কথাই বলে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমি স্বীকার করছি, আমি মহা পাপ করেছি। ওই শয়তান নরহরি সামুদ্রের কাছে ধর্ষিত হয়ে আজ আমার সব মোহ কেটে গেছে। দিদি, দিদি, তুমি আমাকে একটু পাঠিয়ে দেওয়ার সুযোগ করে দাও দিদি। কি বললে, কি বললে তুমি? আমাকে আমাকে তুমি দিদি বলে ডাকলে? একে একে তোমার এই হাতের কবজিতে এই উল্কির চিহ্ন, তার মানে সত্যি করে তুমি বলো তো, তুমি কে? তুমি কি সত্যি কোনো মুসলমান মেয়ে নাকি কোনো হিন্দুর মেয়ে? যে কথাটা আজ আমি কোনোদিনও কাউকে বলিনি, সেই কথাটা আজ আমি তোমাকে বলছি। আমি কোনো মুসলিমের মেয়ে নই, আমি হিন্দুর মেয়ে? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাওয়ার পর আনোয়ার চাচা আমাকে মানুষ করেছিল। আর
সেই জন্যই সে আমার নাম রেখেছিল নুসরাত। না, নুসরত নয় রে, নুসরত নয় রে, হতভাগী নুসরত নয়, তোর নাম হলো শিউলি। এই হতভাগী, হ্যাঁ, তুই যে আমার ছোট বোন শিউলি। আমি তোমার ছোট বোন। হ্যাঁ রে হতভাগী, হ্যাঁ। কারণ কারণ তোর মনে আছে কিনা আমি জানি না, সেই ছোট্টবেলায় তুই আর আমি দুজনেই হাতের কবজিতে এটা কলকির চিহ্ন এঁকেছিলাম। এই দেখ সেই চিহ্ন। এই তো আমাদের একই রকম কলকির আর সেই জন্যই তো বলছি রে হতভাগী, যে তুই আমার সেই হারিয়ে যাওয়া বোন শিউলি। বোন! আমি কত বড় মহাপাপী, বড় হয়ে কিনা তুই সংসার করেছি। ওসব কথা থাক রে বোন, ওসব কথা থাক। এখন আমি তোকে গোপনে এখান থেকে বেরোবার পথ খুঁজে দেবো। হ্যাঁ হ্যাঁ, তবে তার আগে তোকে আমি বাড়ির ঠিকানাটা দেবো, আর সেই ঠিকানায় তুই সোজা বাড়ি চলে যাবি। কিন্তু আমার যে এখন অনেক কাজ রে বোন, তাই তো সব কাজ আমি শেষ করে তবেই আমি ফিরবো। আয় বোন আয়, আমি তোকে বেরোবার পথ আমি দেখিয়ে দিই। আয়। আনন্দ, সব হারিয়ে যাওয়ার যন্ত্রণা চেয়েও বলে সব ফিরে পাবার প্রচুর আনন্দ। কিন্তু কিন্তু আত্মীয় স্বজন যদি আমাকে অস্বীকার করে, তখন আমি কোথায় যাব, কার কাছে থাকবো? তুমি আমার কাছে থাকবে। সবুজ, আজ আমার কিন্তু তোমার সুখের মধ্যে বাধাও কি আসেনি। এসেছি তোমার মতো বিধ্বস্ত ওলাহত গোলাপকে তুলে নিয়ে গিয়ে আমার হৃদয়ের সিংহাসনে সাজানো সাজিয়ে রাখবে। না গো না, দানবের কামড়ের ছোঁয়ায় এই গোলাপের পাপড়িগুলো যা অপবিত্র হয়ে গেছে। আর একটু অপবিত্র ফুল কখনো দেবতার পুজোর পায়ে স্থান পায় না গো। কামনার কাছে যতই কালো সে কখনো ফুলকে অপবিত্র হতে পারে না গো। কিন্তু আমার সারা দেহতে যে কলঙ্কের কালো পচা দুর্গন্ধ। তোমার ভালোবাসা না করবে সে দুর্গন্ধ তোমার ঢেকে দেবো শিউলি। শিউলি, তার মানে তুমি? আমি সব জেনে ফেলেছি শিউলি, তাই বলছি আজ কোনো দ্বিধা নয়, সংকোচ নয়। তাই আমি আমার হাত ধরে আমার কাছে হয়তো হয়তো অর্থ সম্পদ আর দিতে পারবো না, কি সুখ হাসি আনন্দে সারা জীবন ভরে রাখবে শিউলি। না গো না, আমার কিচ্ছু সম্পত্তি চাই না, আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু পার করে তবু দূরে থাকো। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু পার করে তবু দূরে থাকো। আর তাই দিন রাতে তুমি আসো না গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু পার করে তবু দূরে থাকো। বৃথা তাই দিন রাতে তুমি আসো না গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো। শুধু তুমি মুখে থাকো, মোর স্বপ্নের সাথী কাছে এসো, আজ ঋতু পার করে তাই সাথী তুমি আসো না গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো। আজকের এই মধুর সন্ধ্যায় আমি সকলের মন জয় করতে আমি গাইবো দঘট 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 মুঝে भी लागे सारा देखती होता है देखती होता है क्या दघट मुझे भी
ছুঁড়ে ফেলা মূল্যহীন ভালোবাসা। তোমার সেই অবহেলা অনাদরে ছুড়ে ফেলা মূল্যহীন ভালোবাসা। পথিকটা তুমি হ্যাঁ শ্যামলী, তোমার জীবনের এই নির্মম পরিণতির জন্য আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোমাকে তোমাকে আবার আমি আমার জীবনে ফিরিয়ে নিতে এসেছি। না না হয় না প্রতিজ্ঞা, তা হয় না। আজ আমার স্ত্রীতে অন্যের দেওয়া সিঁদুর, আজ আমি অন্যের বিবাহিত স্ত্রী। তাই যদি, তাহলে স্বামী সংসার ছেড়ে তোমাকে এখানে বাইচিং নাচ করছে কেন? এর জন্য দায়ী কে? আমার নিষ্ঠুর নিয়তি। নিষ্ঠুর নিয়তির জন্য আজ আমার সবকিছু থেকে আজ আমি সর্বহারা। না শ্যামলী না, নিয়তির দোহাই দিয়ে আর আমি তোমায় কাঁদতে দেব না। ঈশ্বর তোমাকে শুধু আমার জন্য সৃষ্টি করেছেন, তুমি শুধু আমার। না না প্রতিজ্ঞা, না, তুমি আমার কথা শোনো। না, আজ আমি কারোর কথা শুনবো না। তাই তোমাকে এখান থেকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। আবার তোমাকে আমি বিয়ে করবো, তার আগে তোকে আমি তুই তো শৈল শয়তান। শ্যামলী, শ্যামলী, কথা বলো শ্যামলী, কথা বলো শ্যামলী, তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাবো শ্যামলী। না না, আপনার দরকার হবে না গো। আমি তোমাকে অনেক অনেক আঘাত দিয়েছি, অনেক অবিচার করেছি। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা ক্ষমা করো। শ্যামলী, কথা বলো শ্যামলী, একটিবার শুধু কথা বলো। কথা বলবে না, কারণ শ্যামলীকে আমি নিজে আমি চেঞ্জ করে দিয়েছি। শয়তান, তোর জন্য আমাদের সংসারটা শেষ হয়ে গেছে। তোর জন্য আমি আমার এই ভালোবাসাকে হারিয়েছি। তোকে আমি ছাড়বো না জানোয়ার, তোকে আমি ছাড়বো না। ভাই কোথায় তুই? ছাড়া দে ভাই। দেখি দিদি, দিদি আসছে, আমাকে এখান থেকে পাওয়া যাবে। কিন্তু কিন্তু নরহরি সামন্ত সামন্ত সাবধান, আমি আসছি। ভাই 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 তুই কোথায় ভাই? তুই আমাকে ফোন করে বললো আপনার ভাই নাকি এখানে খুন হয়ে আছে। কি আমার দাদাকে বাঁচান ম্যাডাম। আমার দাদাকে বাঁচান ম্যাডাম। আপনার ভাই আমাকে মেরে আপনার ভাই আমাকে মেরে আমার দাদাকে খুন করতে আমার দাদাকে খুন করতে চললো ম্যাডাম। আমার দাদাকে বাঁচান ম্যাডাম। আমার ভাই তাহলে এদেরকে খুন করে নরেন্দ্র সামন্তকে খুন করতে ছুটে গেছে। না না, ভাইকে চেক করে তোকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু কে কে আমাকে মিথ্যে খবর দিল যে আমার ভাই নাকি খুন হয়ে এখানে পড়ে আছে? কে 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 সে? ওটা দাও, ওটা দাও। What? হক কথা কইছি। হক কথা কইছি ম্যাডাম। ওটা ধর তারকা নিজের গলার ঠোঁটটাকে চেঞ্জ কইরা যে ভুলটা করেছিল আমি আর এর থেকে সব শুনেছি। কিন্তু কেন গণধর্ম এই কাজ করতে যাবেন কেন? আমরা ক্ষতি করার লাগে আমি এখানে আপনি যে এখানে আমরা ভাইয়ের লাভ খুঁজতে ব্যস্ত থাকিবেন, সেই সুযোগে সেই সুযোগে নরহরি সামন্ত আমরা বাসায় গিয়া আমরা রে বাবা অ্যাটাক করবে। নটুয়া, পুলিশ হইয়া ওনাদর বাবু পুলিশ হয়েও আমরা সাথে বেইমানি করিয়া নরহরি সামন্তর সঙ্গে হাত মিলাইয়া আমরা সর্বনাশ করতে চাই ম্যাডাম। পুলিশ হইয়া পুলিশ হয়েও আমি কিন্তু সেই বেইমানি বরদাস্ত করতে পারবো না ম্যাডাম। তাই ওনাকে গোপন খবর সব আপনার কাছে ফাঁস করে দিল। তোমার মতো পুলিশ অফিসার পুলিশ আছে বলেই এখনো পুলিশ ডিপার্টমেন্টটা টিকে যায়নি। কিন্তু কোথায় কোথায় সেই গণতন্ত্রী গড়বড়ি? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ভাইকে আপনার ভাইকে যেভাবে বেঘরে খুন হতে হবে
তা আমি স্বপ্নেও ভাবিনি। ও Shut up! এবারে ভুল হয়নি। তোর তোমার নির্যাতনের জন্য আমার ভাই রাতে নীলা থেকে খুন হতে আছে। আজব আজব ব্যাপার, এটা কি করে সম্ভব হলো? আপনি বলুন। আরে আপনি বলুন তো, কত টাকা? কত টাকা নরহরি সামন্তের কাছে নিজেকে বিক্রি করেছেন? বিক্রি? কি বলছেন? কোন উদ্দেশ্য সাধনের জন্য? মিথ্যে কথা বলে আমাকে এখানে টেনে আনলেন। কে বলেছে এসব কথা? আমি কইছি আমি করেছি। সব গোপন কথা আমি যে সব গোপন খবর নরহরি সামন্তের কাছে ফাঁস করে দিয়েছেন, সেই সব খবর আমি ম্যাডামকে কইয়া দিয়েছি। সারা দেবো খারাপ, ওটা আমি গুলি করে মারবো। তার আগে ডিপার্টমেন্টের আইন ভঙ্গের অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। তারপরে অ্যারেস্ট হিম। ম্যাডাম, বলে যাবো না মরে যাবো ম্যাডাম। ওই ছেলে মেয়ে বউ ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা যাবে। এবারের মতো আমায় ক্ষমা করে দিন ম্যাডাম। নো, কোনো ক্ষমা নেই। আইনজ্ঞ হয়ে আইন রক্ষকরা যে আইনের সাথে বেমানি করে তার এরকম চরম শাস্তি হয় উচিত। যাও নরকরা, এটা থানায় নিয়ে যাও। অনেক আমাকে নাচান নাচান। আমি চললাম। আরে চলো, আমার নরকরা নরমের সামনে হাত থেকে আমার জীবন বাঁচাতে। সন্ধ্যা কোথায়? কোথায় আমার সন্ধ্যা? আমি যে তার গলার কণ্ঠস্বর শুনতে পেলাম, তবে তবে কি সে আসেনি? এসেছি গো, আমি এসেছি। এই তো, আমি, আমাকে তুমি চিনতে পারছো না গো, আমি যে তোমার সন্তান। না, তুমি আমার সন্ধ্যা নাও। আমার সন্ধ্যার পরনে ছিল লাল পাড়ে শাড়ি আর গলায় ছিল বেল ফুলের মালা। কিন্তু কিন্তু তুমি 12 বছর আগে এক দুর্যোগের ঝড়ে আমার সেই সব কেড়ে নিয়েছে গো। 12 বছর আগে হ্যাঁ, 12 বছর আগে এক 22শে শ্রাবণ 22শে শ্রাবণ আমাদের বিবাহ বার্ষিকের সন্ধ্যে, বিবাহ বার্ষিক। সেই সন্ধ্যায় যখন আমরা আমাদের সুখের জীবনটা অনুভব করছিলাম, সেই সময় হঠাৎ করে আসিল ওই নরহরি সামন্ত। নরহরি সামন্ত সে তোমার পুরনো শত্রুতা মেটাতে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমার শিরদাহানি করতে চাইলো। তুমি আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তখন একটা গুন্ডা তোমার মাথায় রড দিয়ে মারলো। মনে পড়ছে আমার একটু একটু করে সব মনে পড়ছে। নিজেকে বাঁচাতে তখন তুমি পালিয়ে গেলে, আর আমি স্মৃতির শক্তি হারিয়ে এই বড়টা বছর এই অন্ধকারে জীবন তুমি কাটালে। এই অন্ধকারে জীবন তুমি বয়ে বেরিয়েছো। সন্ধ্যা ঈশ্বর আছেন, তাই 12 বছর পরে হলেও আবার আমরা দুজনকে ফিরেছি। সন্ধ্যা আমার সন্ধ্যা। চমৎকার, মহাবলীর কি অপরূপ দৃশ্য দেখলে চোখ নারায়ণী সামন্ত, আমি নারায়ণী সামন্ত। আমি দিনকে রাত করি, রাতকে দিন করি। শয়তান জানোয়ার, তুই জানিস না। শয়তান, তুমি আমাদের জীবনের মূল্যবান 12টা বছর কেড়ে নিয়েছ। তোমাকে আমি ছাড়ব না। 12 বছর বরং সেই পুলিশি মেয়েছে তোমার যাইনি দেখছি। নরহরি সামন্ত, 12 বছর আগে দুর্ভাগ্যবশত যে কাজটা আমি শেষ করতে পারিনি, সেটা আজ আমি শেষ করতে এসেছিলাম। কিন্তু তোমাদের থেকে দুজনকে এভাবে একসাথে পাবো তা আমি কল্পনাই করতে পারিনি। নরহরি সামন্ত,
দিতে হবে। হ্যাঁ, আমি জানো। আমি বেঁচে থাকতে আমার বাবু একটা টাকা লাগবে না। সামন্ত নরহরি তবে আমি তো কি করি তুমি করো আমি পারলাম চরণ ভগবানের চরণে আশ্রয় নিয়েছে এবং তোমরাও দুজনে ভগবানের চরণে আশ্রয় নাও। সাবধান নরহরি সামন্ত। তার মানে তুমি আমার খোকা? 12 বছর ধরে শুধু একটা যন্ত্রণা বুকে নিয়ে আমি খুঁজে বেড়েছি তোমাদের এই নির্যাতনকারীকে। আজ যখন খুঁজে পেয়েছি আমি ওকে চরম থেকে চরমতম শাস্তি দেব। আমাকে মেরো না, আমি তোমাকে অনেক টাকা দেবো। কত টাকা দিবি নরহরি সামন্ত? পারবি আমার জীবন থেকে 12টা বছর ফিরিয়ে দিতে? পারবি আমার মা বাবার জীবন থেকে 12টা বছর ফিরিয়ে দিতে? পারবি আমার এই মাতৃ স্নেহটা? পারবি না রে শয়তান, পারবি না। তাই তো বিগত 12টা বছর আমার বাবা মা যেভাবে কষ্ট পেয়েছে আমি সেভাবে তোকে তিল তিল করে শেষ করবো। ওই হাত দুটো তুই আমার পবিত্র মায়ের শরীরটা স্পর্শ করেছিলি তাই না? তাই ওই হাত দুটো আমি পঙ্গু করে দিলাম। ওই পা দুটোকেও আমি পঙ্গু নরহরি সামন্তকে তুই পারিস না। প্লিজ ওকে আইনের হাতে তুলে দে। তোর আইন কোনদিন নরহরি সামন্তকে শাস্তি দিতে পারবে না রে দিদি। এই চরম শাস্তি ওকে আমি দেব। তুই কি করলি ভাই? তুই কি করলি? কি করলি তুই? কি করলি? দিদি তুমি বুঝি আমাদের মামনি? এ বাবা, আমি তোমার মামনি। মাগো, আমি তোমার মামনি মা। কিন্তু তোমাদেরকে পেয়েও যে আজ আমি প্রাণগুলো আসতে পারছি না মা। এই পূজার মাকে বাঁচাতে পারবো না। আর আমি বাঁচতেও চাই না রে দিদি। তুই আমাকে অ্যারেস্ট কর, তুই আমাকে শাস্তি দে। না না না, তুই আমার বাবাকে অ্যারেস্ট করিস না। আমার বাবাকে অ্যারেস্ট করিস না। তুই তোকে ছেড়ে দে, আমার বাবাকে ছেড়ে দে। I'm sorry. বাবা। একজন ডিএসপি কাছে সম্পর্ক যে কর্তব্য অনেক বড়, তাই আমি কর্তব্যের কাছে নির্মল কর্তব্য পালনের জন্য নরহরি সামন্তকে খুনের অপরাধে আমি আমার ভাইকে অ্যারেস্ট করলাম। ভাই ওকে ছেড়ে দে। ওকে ছেড়ে দে মা, ওকে ছেড়ে দে। ওকে ছেড়ে দে। ও যে তোর নিজের ভাই। নির্দিষ্ট সাক্ষীর উপর ভিত্তি করে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী শেখ আনোয়ার হোসেন, মিরাদ্দি সামন্ত ও নরহরি সামন্তকে খুনের অপরাধে আসামি প্রতীক রায়কে আদালত ফাঁসির হিসেবে দিল।